অল্প ভাই যে, কেমন আছো? নূপুর, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। দুদিন হলো এলে, আমাদের বাড়িতে গেলে না যে? সময় করে যাব একদিন। আমাদের বাড়িতে যেতে এখন তোমার সময় খুঁজতে হচ্ছে? নূপুর প্রশ্নবিদ্ধ নজরে তাকাতেই কল্প এক পলক ঘুঙুরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। নূপুর এ পথেই বান্ধবী রিক্তার বাড়িতে যাচ্ছিল। কল্পকে দেখে কথা বলতে চলে এলো। কল্পের দৃষ্টি অনুসরণ করে গাছের সঙ্গে লেগে থাকা ঘুঙুরকে তারও নজরে পড়ল। কল্পর বলা বাক্যের যথাযথতা বিশ্লেষণে নূপুর শক্ত কণ্ঠে ডাক ছুড়ল। ঘুঙুর! সঙ্গে সঙ্গে কুহু বলে উঠল, দেখ না নুপুর আপু, ঘুঙুর আপুকে কখন থেকে বলছি আমার সঙ্গে যেতে, কথাই শুনছে না। ঘুঙুর শুকনো ঢোক গিলে মাথা নত করে ফেলল। মিনমিন করে বলল, আসলে আপু, রাত হয়ে যাচ্ছে তো তাই। নূপুর আদেশ সূচক কণ্ঠে বলল। তুমি যাও, কুহুর সঙ্গে আমি বাসায় জানিয়ে দিব। ঘুঙুর বাদ্য মেয়ের মতো রাজি হয়ে গেল, মাথা কাত করে বলল। আচ্ছা। কুহুর আর তর সয় না, সঙ্গে সঙ্গে হৈ হৈ করে ওঠে। ঘুঙুর আপু তার নিকট বড় পছন্দের। তার আগমন মানে বাড়িতে ঈদ ঈদ আমেজ। হাজারো গল্পের ঝুড়ি নিয়ে বসবে আজ। সে চঞ্চল হাতে ঘুঙুরকে টেনে নিয়ে যেতে লাগলো। আড়ষ্ট দেহখানি এগিয়ে যেতে যেতে শুনল নূপুর বলছে, কল্প ভাই, তোমার নাম্বারটা দাও তো, কথা আছে জরুরি। তৎক্ষণাৎ ললাটে ভাঁজ পড়ল ঘুঙুরের। অবচেতন মনে প্রশ্ন ছুড়ল, আপুর মতো কাঠখোট্টা একগুঁয়ে মেয়ের কল্প ভাইয়ের সঙ্গে কি কথা থাকতে পারে? বৃষ্টিও এগোলো ওদের সঙ্গে। সে কিছুদূর গিয়ে নিজের বাড়ির রাস্তা ধরবে। রাত নামার আগে বাড়ি ঢুকতে না পারলে মা বকবে, নয়তো সেও যেত ঘুঙুরের সাথে। যাওয়ার আগে কল্পকে আহ্লাদি স্বরে বাই বলে যেতে বাদ রাখলো না বৃষ্টি। তা দেখে খুকখুকানি কাশি উঠে গেল কল্পের। উঠবে না কেন? সামনেই নূপুর ভ্রু কুঁচকে দাঁড়িয়ে যে। মা দেখো কাকে নিয়ে এসেছি। খাদিজা বেগম রান্নাঘর থেকে আঁচলে হাত মুছে বেরিয়ে এলেন, চেহারায় তার প্রগাঢ় দীপ্তি ছড়িয়ে। ঘুঙুরকে দেখে সরল কণ্ঠে অভিমান মিশিয়ে বললেন, ঘুঙুর এলি? কতদিন পর তোকে দেখলাম। চাচিকে বুঝি এখন আর মনে পড়ে না? ঘুঙুর ছুটে যায়, খাদিজার বুকে পড়ে বলে, কে বলেছে মনে পড়ে না? এই তো এলাম। কুহু ফোড়ন কেটে উঠল। এত মনে পড়ে যে আসতেই চাইছিল না, টেনে হিচড়ে আনতে হলো। ঘুঙুর এক হাতে কান মলে দিল কুহুর। কুহু আহ বলে কানে হাত দিয়ে সরে গেল। খাদিজা ঘুঙুরের মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, মা তো, চল ভেতরে চল, দুধ পুলি করেছি, তোর তো খুব পছন্দের, টেস্ট করে দেখবি চল। ঘুঙুর আনন্দিত হলো ভীষণ, লাফিয়ে উঠে বলল, সত্যি? চলো চলো। রাত ৮টা। কুহুর সঙ্গে গল্পগুজব করে খাদিজার আদর ভালোবাসায় বেশ সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করল ঘুঙুর। খাদিজা বেগম এশায়ের সালাদ আদায় করতে গেছেন সবে। ঘুঙুর বসে কুহুর সঙ্গে। ভাই বিদেশ থেকে কি কি নিয়ে এসেছে সেগুলোই খুলে খুলে দেখাচ্ছিল কুহু ঘুঙুরকে। একটা পিঙ্ক কালার টেডি বেশ আকর্ষণীয় লেগেছে ঘুঙুরের নিকট। সেটাই নেড়েচেড়ে দেখছিল সে। সে মুহূর্তে বিনা অনুমতির সেখানে কল্পর প্রবেশ। মা, মা। মাকে খুঁজতেই এসেছিল এখানে। পর্দা সরিয়ে উল্টোমুখী ঘুঙুরকে দেখা মাত্র তার কণ্ঠ নিচু হয়। কুহুর দিকে চেয়ে ধীরে বলল, মা কোথায়? মা তো নামাজের ঘরে আছে, এসে সালাত আদায় করছেন। ও। কল্প দাঁড়ায় না, জোর পায়ে সেভাবেই সরে পড়ে। ঘুঙুর সেই থেকে টেডি বিয়ারটা শক্ত করে দুহাতে খামচে ধরেছিল। নিঃশ্বাস ছিল আটকে। কল্পর প্রস্থানী বার্তা তাকে স্বস্তি দিল। ধীরে ধীরে আলগা করে দিল টেডিটাকে। আপাতত ওটার অবস্থা শোচনীয়। গায়ের উলগুলো চ্যাপ্টা হয়ে গেছে। ভাবা যায় কতটা জোর প্রয়োগ করেছিল। বিষয়টি কুহুর নজরে পড়তেই সে আটকে উঠল। আপু কি করছো? মেরে ফেলবে নাকি মেয়েটাকে? ঘুঙুর সাবলীল কণ্ঠে বলল, ওরা মরে না কুহু, দেখ এখনই ঠিক হয়ে যাবে। ঘুঙুর টেডিটাকে ধরে একটা ঝাঁকা দিতেই ওটা পুনরায় আগের মতো হয়ে গেল। কুহু খুশি হলো তা দেখে। টেডিটা তারও ভীষণ পছন্দের। তার একটু পরেই খাদিজা বেগম এলেন সেখানে। তাকে দেখে ঘুঙুর দাঁড়িয়ে পড়ল, তড়িঘড়ি করে বলল, চাচি, আমি এখন বাড়ি ফিরবো, অনেক রাত হয়ে যাচ্ছে। বাবা ফিরে এসে আমাকে না দেখলে বোঝই তো কি হবে। খাদিজা বেগম তাকে আশ্বস্ত করে বলল, আমির ভাইকে আমি বলে দিয়েছি তুই রাতে খেয়ে তারপর ফিরবি। কিন্তু চাচি, এত রাতে আমি কিভাবে ফিরবো? তার চেয়ে বরং এখনই চলে যাই, সেটাই ভালো হবে। তো সেটা নিয়ে চিন্তা করতে হবে না, কারোর সঙ্গে পাঠিয়ে দিব তোকে।
এখন বস তো, কুহুর সঙ্গে গল্প কর, আমি খাবার রেডি করি। খাদিজা বেগম নিজের হুকুম তামিল করে চলে গেল। ঘুঙুরের আর কি করার, বাধ্য মেয়ের মতো বসে থাকা ছাড়া। অন্তঃকোণের তীব্র বিরোধ সত্ত্বেও তাকে বাধ্যের রূপ ধারণ করতে হচ্ছে। খাবার টেবিলে সবাই বসেছে, শুধু কল্প অনুপস্থিত। ঘুঙুর ভীষণ আড়ষ্টতায় ভুগছে, তা দেখে খাদিজা বেগম বললেন, কিরে ঘুঙুর, তোর কি কোনো সমস্যা হচ্ছে মা? সমস্যা হলে চাচিকে বল না কি হয়েছে। এসে থেকে দেখছি কেমন জানি করছিস, কই আগে তো এমন করতি না। খাদিজার কথায় মুখ খুললেন জুবায়ের চৌধুরী। তিনি বাড়ি ফিরেছেন কিছু পূর্বে। তিনিও লক্ষ্য করেছেন ঘুঙুরের এই ব্যাপারটা। আগে যখন আসতো কেমন একটা চঞ্চলতায় ঘিরে থাকতো তার সর্বাঙ্গ, কিন্তু আজ কেমন নির্জীব। তোর চাচি তো ঠিকই বলেছে, আমিও লক্ষ্য করেছি। আচ্ছা, তোর কি শরীর খারাপ লাগছে? তাহলে আমাকে বল মা। ঘুঙুর প্রবল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কোনো রকমে বলল, না চাচা, আমি ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না। আচ্ছা, তবে খেতে শুরু কর। ঘুঙুর মাথা নেড়ে সবেই প্লেটে হাত রাখতে যাবে, তখনই ব্ল্যাক ট্রাউজার হোয়াইট টি শার্ট পরে কল্পের আগমন। তৎক্ষণাৎ ঘুঙুরের এগিয়ে নেওয়া হাত নিজ উদ্যোগে প্লেট থেকে সরে কোলের উপর গিয়ে ঠেকেছে। কল্প এসেছে যেন সঙ্গে করে আমেজ নিয়ে এসেছে। ডাইনিং টেবিলে আলাদা সজীবতা ফিরেছে। এদিকে ঘুঙুরের হাত আর এগোয় না। খাদিজা বেগম পুনরায় ওকে তাড়া দিলেন, এই ঘুঙুর শুরু কর। কল্প অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সবাই স্বাভাবিকভাবে খাচ্ছে, শুধু ঘুঙুর বাদে। সে খাবার নিয়ে নাড়াচাড়া করছে আর কুহুর কথায় হুহা জবাব দিচ্ছে। খাদিজা বেগমও বসে গেছেন খেতে। কল্প আর জুবায়ের চৌধুরী দলীয় আলাপ আলোচনা করছে ফাঁকে ফাঁকে। তাদের কাজই ওটা। বাবা ছেলে একসঙ্গে হলেই হলো, শুরু হয়ে যাবে মিটিং। মাংসের বাটিটা কল্পর পাশেই রাখা ছিল। খাদিজা বেগমের চেয়ারটা একটু দূরে হওয়ায় তিনি কল্পকে বললেন, এই কল্প, মাংসের বাটিটা দে, থেকে মাংস তুলে ঘুঙুরের পাতে দে তো। দেখ না, মেয়েটা তো কিছুই নিচ্ছে না। কল্প ভ্রু কুঁচকে তাকালো, সরাসরি বলে দিল, কেন আমাকে তুলে দিতে হবে কেন? কোথাও দেখেছো ছেলেরা মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে? তুমি বরং ওকে বলতে পারো আমাকে বেড়ে খাওয়াতে। খাদিজা কপাল চপকালেন, আফসোস নিয়ে বললেন, ইস, কত আশা করে বিদেশ পাঠিয়েছিলাম ছেলেকে, আর ছেলে আমার মানুষের মতো মানুষ হয়েই ফিরবে, তা না বাপের মতো বান্দর হয়ে ফিরছে। কল্প কিছু বলল না, অবলীলায় খেতে থাকলো। কুহু ঘুঙুর মুখ টিপে হেসে নিয়েছে এক দফা। ঘুঙুরের চিরল দাঁতের হাসি কি এড়াতে পেরেছে কল্পের দৃষ্টি? পরপর জুবায়ের চৌধুরীর হাহাকার মিশ্রিত কণ্ঠ ভেসে এলো, এর মধ্যে বাপ আবার কি করলো? বাপের দোষটা কোথায়? খাদিজা ব্যঙ্গ করে বলল, এখনো বুঝতে পারছো না বাপের দোষ কোথায়? অবশ্য কিভাবে বুঝবে, বাদরের কি আর বোধ বুদ্ধি আছে নাকি? জুবায়ের চৌধুরী একটু ভাব নিয়ে বসলেন, মিথ্যা ফাপড় নিয়ে বললেন, বাচ্চা কাচ্চার গুলোর সামনে আমার পেস্টিস একেবারে ধূলিসাৎ করবে তুমি খাদিজা? আমি কিন্তু মোটেই এতটা খারাপ নই। হ্যাঁ, তোমার ছেলেটা একটু হয়েছে, ওই আর কি ভিন্ন রকম। কিন্তু কি বলতো, মাঝে মধ্যে ওকে নিয়েই আমার সন্দেহ হয় যে ওটা আমার ছেলে তো। কল্প ভ্রু কুঁচকে তাকিয়ে পড়ল, তৎক্ষণাৎ শুধালো, তুমি কি ইনডাইরেক্টলি মাকে সন্দেহ করছো বাবা? কি বলতে কি হয়ে গেল, কথাটা যে এভাবে ঘুরে যাবে তা কখনোই ভাবতে পারেননি জুবায়ের চৌধুরী। তিনি সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় কেটে বললেন, এই না না, তা না, আবার কখন বললাম আমি? জুবায়ের চৌধুরী অপরাধীর মতো চুপটি করে বসে রইল। কল্প, কুহু, ঘুঙুর সবাই অধরেই মৃদু হাসির জোয়ার। খাদিজা বেগম ক্রোধিত দৃষ্টিতে জুবায়ের চৌধুরীর দিকে তাকিয়ে চেয়ে থাকে। ফোঁস করতে করতে উঠে গেলেন, যেতে যেতে বললেন, কল্প, খাওয়া শেষে ঘুঙুরকে এগিয়ে দিয়ে আসবি ওদের বাসায়, মেয়েটা বড়ই অস্বস্তিতে আছে। কল্প বাবার দিকে চেয়ে বক্র হাসিতে মগ্ন ছিল। বাবাকে ফাঁসিয়ে এমন একটা ভাব করছিল যে যাও, খবর আছে আজ তোমার। কিন্তু মায়ের এহেন আদেশে কিছুক্ষণের জন্য হলেও থমকে উঠল সে। সঙ্গে সঙ্গে দৃষ্টি গিয়ে ঠেকল ঘুঙুরের হতভিম্ব বিস্মিত ভয়ার্ত দৃষ্টির কবলে। চোখাচোখি হলো ভীষণ সূক্ষ্মভাবে। কল্প যথাসময়ে দৃষ্টি সরিয়ে নিল। ঘুঙুর সেভাবেই চেয়ে ভয়ার্ত ঢোক গিলল। ঘুঙুর দাঁড়িয়ে সদর দরজার সামনে। খাদিজা কুহুর থেকে বিদায় নিয়ে চুপটি করে এখানে এসে দাঁড়িয়েছে। কল্পর খোঁজ নেই এখনো। আসছি বলে যে ঘরে গেল, এখনো এলো না। বেশ কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে কল্প আসে। জ্যাকেট পরতে গিয়েছিল বোধহয়। একটা ব্ল্যাক কালার জ্যাকেট গায়ে জড়িয়ে চেন সেট করতে করতে এগিয়ে আসছে। ঘুঙুর দেখলো এক পলক, সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল, যেন সে দেখেনি কল্প এসেছে। জ্যাকেটের চেন লাগিয়ে সন্তপর্ণে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে
ঘুঙুরের সামনে এসে থামল কল্প। মিনিট খানেক দুজনেই দাঁড়িয়ে নিস্তব্ধ পরিবেশে সহসা কল্পের নিরেট কণ্ঠ ভেসে এলো। হেঁটে যাবি নাকি কোলে তুলতে হবে? ঘুঙুর চমকে উঠল। শির দ্বারা বেয়ে নেমে গেল শীতল সমীরণ। এই প্রথম কল্প তার সঙ্গে সরাসরি কথা বলল। এতটা মোহনীয় হবে তা ঘুঙুরের অজানা ছিল, কিন্তু কণ্ঠের মোহনীয়তা ছাপিয়ে বাক্যের যথার্থতা বিশ্লেষণে তার হুঁশ ফিরল। কি বলল এটা কল্প? কোলে তুলতে হবে মানে? লজ্জায় কান ঝাঁঝা করে উঠল ঘুঙুরের। ধরফরিয়ে উঠে বলল, হেঁটে যাব, হেঁটে। পরপর ঘুঙুর জোর কদমে এগোতে শুরু করলো। কল্প তার পাশে পাশে হাঁটছে আর বলছে, তাই বল, যেভাবে সঙ্গের মতো দাঁড়িয়েছিলি ভাবলাম কোলে চড়তে চাইছিস বুঝি। যাক বাবা, ছোটবেলার অভ্যাস যে এখনো বেঁচে নেই তা দেখে ভালো লাগলো। ঘুঙুর কপাল কুঁচকে ফেলে বলল, ছোটবেলায় আমার এমন অভ্যাস ছিল বুঝি। ছিল না বলছিস? শুধু কি তাই, আরও কত অভ্যাস ছিল জানিস? যতবার তোকে কোলে নিতে হতো ততবার তুই আমার কোল ভর্তি করে। কল্প লম্বা নিঃশ্বাস টেনে থেমে গেল। ঘুঙুর যা বোঝার বুঝে গেছে। সে সঙ্গে সঙ্গে বিরোধিতা করে বলল, না, কখনোই না। আমি অতটাও ছোট ছিলাম না যখন আপনি দেশ ছেড়েছিলেন। কল্প এক ভ্রু উঁচিয়ে বলল, ও, তা কতটুকু ছিলি? তার মানে আমার কথা তোর মনে ছিল? ঘুঙুর দ্বিধাদ্বন্দ্বে পড়ে মাথা দুলালো, যার অর্থ হ্যাঁ ছিল। সম্মতি পাওয়া মাত্র কল্প বলল, তাহলে নিশ্চয়ই এটাও মনে আছে যাওয়ার দিন কিভাবে আমার কোমর জড়িয়ে ধরে বলেছিলি থেকে যান, যেতে হবে না। কি মনে আছে না? ঘুঙুর চমকালো পুনরায়। সত্যি সে বলেছিল এমন? হ্যাঁ, আসলেই বলেছিল, কিন্তু এই মুহূর্তে স্বীকার করতে অস্বস্তি হচ্ছে। তাই দ্রুততার সঙ্গে মাথা নাড়ালো, যার অর্থ না, মনে নেই। এরপর আর চোখে এক পলক জ্যাকেটের আবৃত কল্পের পেটানো পুরুষালী কোমরে দৃষ্টি ফেলল। সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড ধরফরিয়ে উঠল কেমন। একটা সময় সে ওখানেই জড়িয়ে থাকতে বেশি পছন্দ করত। সময়ের অবর্তমানে পাল্টেছে সব। কল্প ঘুঙুরের মিথ্যে ধরে ফেলল তৎক্ষণাৎ। শক্ত কণ্ঠে বলল, বেয়াদব হচ্ছিস দিনে দিনে, মিথ্যা বলতে শিখে গেছিস। ঘুঙুর মিনমিন করে বলল, মিথ্যে বলছি না। আচ্ছা, তা আমাকে যখন মনেই ছিল তখন আগে কেন কথা বলিসনি? জানিস না গুরুজনদের দেখেও কথা না বলে এড়িয়ে চলা বেয়াদবি লক্ষণ? ঘুঙুরের ললাটে ভাঁজ করল। সেই ভাঁজে ভাঁজে ফুটে উঠল চিন্তার ছাপ। সে কি সত্যিই বেয়াদবি করে ফেলেছে? কিন্তু সে তো এমনটা করতে চায়নি। ভয়, অস্বস্তি, জড়তা সব মিলিয়ে কেমন তালগোল পাকিয়ে শত ইচ্ছে সত্ত্বেও আর কথা বলা হয়ে ওঠেনি। অথচ কল্পর কী রূপ মানে বের করে বসে আছে। ঘুঙুর বুঝল নিজের ভুল। ছোট্ট করে বলল, সরি, আমি বুঝিনি এতে আপনার সঙ্গে বেয়াদবি হচ্ছে। কল্প কিছু একটা ভাববার ভঙ্গি করে বলল, মাফ করাই যায়, যদি তুই এই মুহূর্তে একটা গান শোনাতে পারিস তবেই। ঘুঙুর আতঙ্কিত কণ্ঠে বলল, এখন গান? শুরু কর। আমি গান গাইতে পারি না। বেশ, তবে শান্তি ভোগ করতে তৈরি হয়ে নে। ঘুঙুরের বিস্ময়াবিষ্ট নয়নে তাকিয়ে শুধালো। শাস্তি? কল্প পকেট থেকে সিগারেট বের করতে করতে আগুন জ্বালাতে জ্বালাতে বলল, ওই যে সামনে বটতলা আছে না, ছোটবেলায় সবাই বলতো বট গাছে নাকি ভূতের বাস। আমার এত বছর বিদেশ যাত্রায় তারা নিশ্চয়ই কোথাও যায়নি, ওখানেই আছে। তো চল এবার ওই গাছের নিচে 1 ঘন্টা তোকে বসিয়ে রাখবো, তার মধ্যে জান নিয়ে ফিরতে পারলে তোর মাপ, এর আগে নয়। ঘুঙুর শুকনো ঢোক গিলল। বট গাছে যে কিছু থাকে এই কথাটা খুবই মুখরোচক। যদিও এ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও সবাই অজান্তেই বট গাছকে ভয় পেয়ে চলে। সুবিশাল ডালপালা দিয়ে গ্রীষ্মের কাঠফাটা রোদে শীতল ছায়া দেওয়া সত্ত্বেও বটগাছ তার এই রাতের কলঙ্ক কিছুতেই ঘোচাতে পারেনি। যুগ যুগ থেকে সে যেমন উপকারী তেমনই ভয়ঙ্করী। ঘুঙুর ওই দূর প্রান্তে ভয়ার্ত দৃষ্টি ফেলে আটকে উঠল খামাখাই। সেদিকে দৃষ্টি রেখেই আচানক এগোতে লাগলো কল্পের নিকটে। চলতি পথে দুটো দেহ যখন প্রায় ঘেঁষাঘেঁষি অবস্থা, সিগারেটের ধোঁয়া পবনে ভাসিয়ে কল্প বলল, এই দূরে যা, একদম কাছে আসবি না। জানিস বিদেশের মাটিতে থেকেও মেয়েদের স্পর্শ থেকে কতটা সুরক্ষিত রেখেছে এই দেহ, শুধুমাত্র আমার ভবিষ্যৎ বউয়ের কথা চিন্তা করে। আর তুই একটা পিচ্চি মেয়ে আমার সেই সাধনা বিফলে দিতে চাইছিস? আচমকা ঘুঙুর চমকে উঠল। কল্প কোনো ছাইপাশ বলেছে সেসবের কোনো কিছুই তার কর্ণগোচর হয়নি। সে তো কেবল ধ্যানমগ্ন ছিল বট গাছটির নৈকট্য ঘোচবার আশায়।
কিন্তু যখন দেখলো তারা প্রায় বট গাছটার কাছাকাছি চলে এসেছে তখনই ঘুঙুর আঁতকে উঠল। ভয়ের তো বদনে অনুনয় বিনয় করে বলল, প্লিজ আমাকে ওখানে ছেড়ে যাবেন না। এমন করলে আমি মরেই যাব। প্রমিস করছি এবার থেকে যখন যেখানে যেমন ভাবে দেখা হোক আমি আগে কথা বলবো। সব সময় আপনার ভালো মন্দ খোঁজ নিব। প্লিজ আমাকে ওখানে পাঠাবেন না। ঘুঙুর প্রায় কেঁদেই ফেলবে ভাব। ভয়ের চোটে কি বলছে না বলছে নিজেই জানে না বোধহয়। কল্পর ভীষণ হাসি পেল ঘুঙুরের এই হাল দেখে, কিন্তু তা চেপে গিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি বেয়াদবি বরদাস্ত করি না। আমাকে ঠিক যতটা খারাপ ভাবছিস আমি কিন্তু তার চেয়েও 3 গুণ বেশি খারাপ। সো সতর্ক থাকবি অলওয়েজ। ঘুঙুর তড়িগড়ি করে বলল, থাকবো সতর্ক থাকবো। বললাম তো সব কথা শুনবো আপনার। প্লিজ ওখানে নেবেন না আমায়। ঘুঙুরকে আরেকটু ভয় দেখাতে কল্প ওর বাহু টেনে ধরে বলল, আমি কোনো কথা শুনবো না। শাস্তি তো শাস্তি, চল। কল্পের টানাটানিতে ঘুঙুর এবার চূড়ান্ত ভয় পেল। মস্তিষ্ক শূন্য হয়ে দিকবিদিক হারা হয়ে পড়ল। ফলস্বরূপ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল কল্পকে। এতটাই শক্ত করে ধরল যে স্বয়ং কল্প তাকে ছাড়াতে হিমশিম খেয়ে গেল। জ্যাকেটের ওপর থেকে দুটো পেলব হাতের বাঁধন, বক্ষ পিঞ্জরা বরাবর ছোট নরম আদুরে মুখশ্রীর সংঘর্ষ, অনবরত বিড়বিড়িয়ে চলা ভয়ার্ত চিকন মেয়েলি কণ্ঠ, সব কিছু এই নিস্তব্ধ রজনীর বুকে দাঁড়িয়ে বেশ সুনিপুণভাবে আবিষ্কার করল কল্প। অনুভব করলো তার নিজের হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক মাত্রায় ছুটে চলছে। নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ছে। পাছে ভুল না হয়ে যায় সেই উপলব্ধি করে কল্প মুহূর্তেই ঘুঙুরকে জোর টান দিয়ে ছিটকে তার থেকে দূরে সরিয়ে দিল। সুগভীর নিষ্প্রভ কণ্ঠে বলল, শাস্তি মৌকুফ, চোখ মুখ মুছে বাড়ি চল। এতক্ষণের আতঙ্ক ধীরে ধীরে ঘুচতে শুরু করলো ঘুঙুরের, যখন দেখলো কল্প সত্যিই বটগাছ পেরিয়ে এগিয়ে চলেছে। নিজেকে মনে মনে শান্ত করলো। বাকিটা রাস্তা দুজনের মধ্যে আর কোনো বাক্য আদান প্রদান হলো না। নির্জীব প্রাণী দুটি পাশাপাশি হেঁটে এগিয়ে গেল বড় সুখে। গুমড়ে মরা উত্তেজনায় একেবারে বাড়ির গেইটে গিয়ে কল্প থামল। গেট খুলে ঘুঙুরকে ঢুকিয়ে দিয়ে পূর্বের ন্যায় কঠিন কণ্ঠে বলল, ভেতরে যা। ঘুঙুর কিছু বলল না, মাথা নত করে সেভাবেই ঘুরে চলে যেতে নিল। তখনই পেছন থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠে রসিকতায় ভরপুর বাক্য, ওই ছোট নরম হাত দুটোতে এত জোর কবে থেকে হলো? ঘুঙুর থমকে দাঁড়ায়। কৌতূহলী হয়ে পেছনে ঘুরতেই দেখে কল্পের দেখা নেই। ছুটে গেট অবধি গিয়ে দেখে কল্প বেশ খানিক দূরে এগিয়ে গিয়েছে। ঘুঙুর ছক কষে বুঝে নিল কল্প ঠিক কি বোঝাতে চেয়েছে। সে যে তখনকার জড়িয়ে ধরার মুহূর্তটা ইঙ্গিত করে এসব বলে গেছে সেটা সে ভেবেই ঘুঙুরের মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। কল্পের যাত্রা পথে চোখ রেখে বিড়বিড়িয়ে বলল, অসভ্য, তুই একা ফিরছিস, সঙ্গে কেউ এলো না? উদাসীন মনে ড্রয়িং রুম ক্রস করছিল ঘুঙুর। মায়ের প্রশ্নে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। মাথা নত করে বলল, কল্প ভাই এসেছিল, পৌঁছে দিয়ে গেছেন। নলিনার কঠোর মুখভঙ্গি তরাত করে পাল্টে গিয়ে সেখানে উপচে পড়ল এক ঝুড়ি উল্লাস। উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আগে বলবি না? কই ছেলেটা কই? এসে থেকে একবারও আসেনি আমার কাছে, আর যেতেই দিব না। কই সে বল? ঘুঙুর আমতা আমতা করে বলল। চলে গেছে। নলিনা অবিশ্বাস্য নয়নে চেয়ে বললেন, চলে গেছে মানে? আমার সঙ্গে দেখা না করে গেল? তুই ওকে ভিতরে আসতে বললিসনি? মায়ের হাবভাব লক্ষ্য করে ঘুঙুর কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ এখন সে যেটা বলবে তাতে করে তো মায়ের রুদ্রাণী রূপ দেখতে হবে এই রজনীকালে। তবুও বলতে তো হবেই। আসলে মা, আমি তাকে আসতে বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই সে... থাক, আর বলতে হবে না। তুই যে কত বলার মেয়ে মতো তা আমার জানা আছে। ইস, ছেলেটা দরজা অবধি এসে ফিরে গেল। তোকে নিয়ে আর পারি না ঘুমোর। কবে যে বুদ্ধি হবে। চেঁচামেচি শোনায় শোবার ঘর থেকে আমির সাহেব বেরিয়ে এলেন। তিনি এতক্ষণ মেয়ের অপেক্ষাতেই ছিলেন। এসে থেকে যখন শুনেছে ঘুঙুর এই রাতের বেলায় ওই বাড়িতে, সেই থেকে স্বস্তি পাচ্ছেন না। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন লীনা? নলিনা বেগম বিরক্তির চরম সীমানায় পৌঁছে বললেন, তো কি করব? আপনারই মেয়ে, কি কোনো দিনও আক্কেল হবে না? একা একা থাকতে থাকতে একেবারে বোধ বুদ্ধি সব জলে ধুয়ে খেয়ে নিয়েছে। কি করছে আমার মেয়ে? কি করেনি তাই বলেন? কল্প ছেলেটা ওকে এত দূর অবধি এগিয়ে দিয়ে গেল, বাড়ির দরজা থেকে ফিরে গেল, অথচ একবারও তাকে ভিতরে আসতে বলল না।
কি ভাবলো ছেলেটা বলেন তো? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার।